মধ্যযুগের ভারতের ইতিহাসের আজকের ক্লাসে আমরা দিল্লি সুলতানের বিশেষ দাস বংশ অর্থাৎ প্রথম যে দিল্লি সুলতানের যে 5টা বংশের প্রথম বংশ আইবক বংশ বা মেমেলুক বংশ বা দাস বংশ সম্পর্কে আলোচনা শুরু করব, যেখানে গতদিন আমরা জাস্ট ফ্রেমওয়ার্কটা ডিসকাস করেছিলাম, কোন সাল থেকে কোন সাল কোন বংশ সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে কুতুবুদ্দিন আইবক নিয়ে ডিসকাস করা হয়ে গেছিল। কুতুবুদ্দিন আইবকের পর আমরা আরাম শাহ নিয়েও বলেছিলাম। আজকে আলোচনা করব ইলতুৎমিশকে নিয়ে। ওকে, প্রত্যেকে হেডিং করো ইলতুৎমিশ, খাতা যেন নোট ডাউন করা থাকে। টপিকটা এইভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। ইলতুৎমিশ সালটা মনে রাখা দরকার। কোনো রাজা রাজা বা সুলতানকে নিয়ে যখন ইতিহাসে আলোচনা করা হয় তার সালটা কিন্তু ইম্পর্টেন্ট। কত? 1211 থেকে 1236। 1211 থেকে 1236 হচ্ছে ইলতুৎমিশের শাসনকাল। এইবার প্রথমেই যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ইলতুৎমিশ সম্পর্কে যেটা আমাদের জানার প্রয়োজন, যে কুতুবুদ্দিন আইবককে দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা বলা হয়, দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা বলা হয়, কিন্তু উনি প্রতিষ্ঠা করলেও প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে দিল্লি সুলতানের কার নাম উল্লেখযোগ্য? ইলতুৎমিশের নাম। জাস্ট একটা পয়েন্ট করে লিখে নাও, দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা, দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা। আজকে কিন্তু দাস বংশ শেষ করব। ওকে, প্রকৃত প্রতিষ্ঠাতা ফার্স্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট। দিল্লি সুলতানির প্রথম, মানে প্রথম কথা নয়, যে প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে তিনি 1211 সালে সুলতানি পদে অভিষিক্ত হন। এর পরেই যেটা জানার প্রয়োজন, যে প্রথমে যদি আলোচনা করি বা একটু জিজ্ঞাসা করে নিই গত ক্লাসের আলোচনার ব্যাপার, যে কুতুবুদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল? কে বলবে? তার লাহোর। লাহোরে। এই ইলতুৎমিশ এই শাসন কার্যে উপনীত হওয়ার পরেই প্রথম কাজ কি করেন, তিনি তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন। প্রথম পয়েন্ট নোট ডাউন করো, রাজধানী স্থানান্তর। প্রথম পয়েন্ট হচ্ছে রাজধানী স্থানান্তর। এই রাজধানী স্থানান্তর কোথা থেকে কোথায় করা হচ্ছে? নোট ডাউন করে নাও, যে লাহোর থেকে দিল্লিতে। ওকে, যেন এটা মনে থাকে, লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর কিন্তু উনি করছেন। তাহলে ওনার রাজধানী কোথায়? ওনার রাজধানী হচ্ছে দিল্লি। মনে থাকবে? হ্যাঁ কি না? চলো, এই পয়েন্ট, ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট বা নেক্সট যেটা ওনার সময় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা দেখো, উনি উনি 1229 সালে খলিফার স্বীকৃতি লাভ করে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, লিখে নাও। 1229 সালে খলিফার স্বীকৃতি লাভ, খলিফার স্বীকৃতি লাভ, খলিফার স্বীকৃতি লাভ। এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ, ভালো করে শোনো, যেহেতু খলিফার স্বীকৃতি লাভ করছে, সেই সঙ্গে খলিফা ইলতুৎমিশকে বিশেষ একটা উপাধিতে ভূষিত করে। কি উপাধি? লিখে রাখো, সুলতান ই আজম। নোট ডাউন করবে, সুলতান ই আজম। এই সুলতান ই আজম উপাধিতে কিন্তু ভূষিত করেন। কে ভূষিত করছে? খলিফা ভূষিত করছে। কিন্তু তিনি নিজেকে কি হিসাবে পরিচয় দিতেন? তিনি পরিচয় দিতেন নিজেকে সুলতানি আজম হিসাবে নয়, এটা ওদের উপাধি। উনি নিজেকে খলিফার সেনাপতি হিসাবে উল্লেখ করতেন। নোট ডাউন করে নাও, খলিফার সেনাপতি হিসাবে উল্লেখ করতেন। তাহলে খলিফার সেনাপতি বলে নোট ডাউন করে নাও, যে লাইনটা বললাম তোমরা লিখে নাও, উনি নিজেকে খলিফার সেনাপতি হিসাবে উল্লেখ করতেন। খেয়াল রেখো, কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, খলিফার সেনাপতি হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ। দেখো, নেক্সট নেক্সট নোট ডাউন করবে, যে খলিফা সেনাপতি আমরা পেলাম, উল্লেখযোগ্য যেটা ওনার উপাধি সেটা পেলাম। একটা জিনিস মিস করে গেছে, একটু লিখে নিতে হবে। উনি তো রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তরিত করছে। এবার লাহোর থেকে যখনই দিল্লিতে উনি স্থানান্তরিত করে ফেলছে রাজধানীটা, ও কি করে, মানে একটা দিল্লির নামটা পরিবর্তন করছে। দিল্লির নামটা পরিবর্তন হয়ে কি কি করছে? নামটা পরিবর্তন করে নামটা রাখছেন হজরত ই দিল্লি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, লিখে রাখো তো, পরীক্ষায় দিলেও দিতে পারে। হজরত ই দিল্লি, হজরত ই দিল্লি, এটা কিন্তু দিল্লির নাম উনি পরিবর্তন করে করছে, হজরত ই দিল্লি হচ্ছে। চল, এরপরে এরপরে উল্লেখযোগ্য কাজ, ওনার উল্লেখযোগ্য কাজ বা বিশেষ রাজ্য জয়। রাজ্য জয়ের মধ্যে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ ওনার সময়, লিখে রাখো, তরাইনের তৃতীয় যুদ্ধ।
তরাইনের তৃতীয় যুদ্ধ, তরাইনের তৃতীয় যুদ্ধ, এটা কিন্তু উল্লেখযোগ্য, নোট ডাউন করবে। তরাইনের তৃতীয় যুদ্ধ, সালটা কেউ বলতে পারবে? বললে খুশি হব। নোট ডাউন করো, 1216 সাল, তরাইনের তৃতীয় যুদ্ধ। কার সঙ্গে কার হচ্ছে? দেখো, গজনি শাসনকর্তা ছিল মোহাম্মদ ঘড়ি। এই গজনি শাসনকর্তা তাজউদ্দিন ইলদিজকে কিন্তু পরাজিত করে। লিখে নাও, নোট ডাউন করো, গজনির শাসনকর্তা, গজনির শাসনকর্তা তাজউদ্দিন ইলদিজকে পরাজিত করেন, তাজউদ্দিন ইলদিজকে পরাজিত করেন। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো ছোট ছোট নোট ডাউন করো। এর বাইরে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেই অর্থে আসবেন না, একমাত্র ডাব্লিউবিসিএস মেন্স বাদ দিলে। হচ্ছে, হ্যাঁ কি না? চলো, এর পরের বছরই আর একটা বিশেষ যুদ্ধ, সাল ইম্পর্টেন্ট, 1217 সাল। এটা আরেকটু ইম্পর্টেন্ট ওনার শাসন কার্যের ক্ষেত্রে। সেটা কি? উনি উচ ও মুলতানের শাসনকর্তা নাসির উদ্দিন কুবাচাকে একটা বিশেষ যুদ্ধে পরাজিত করেন। সেটা যুদ্ধের নাম কি? যুদ্ধের নাম হচ্ছে, নোট ডাউন করে নাও, যুদ্ধের নাম হচ্ছে মানসুরার যুদ্ধ। একটু লিখে নাও, 1217 সাল, মানসুরার যুদ্ধ। কাকে হারাচ্ছে? মানসুরার যুদ্ধে হারাচ্ছে। ভালো করে লেখো, একবার পড়ে নিও, ক্লাস শেষ হলে একবার রিডিং মেরে নিও, অনেকটা পড়া এগিয়ে থাকবে। কাকে পরাজিত করছে? লিখে নাও, মুলতান ও উচের শাসক, মুলতান ও উচের শাসক। শাসক ঠিক বলা উচিত নয়, শাসনকর্তা কথাটা বেশি ইম্পর্টেন্ট। শাসনকর্তা নাসির উদ্দিন কুবাচা, নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নাসির উদ্দিন কুবাচাকে পরাজিত করেন, নাসির উদ্দিন কুবাচাকে পরাজিত করেন। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো, ছোট ছোট পয়েন্ট বলছি, এটা লিখে রাখো এগুলো। হচ্ছে, চলো নেক্সট, নেক্সট, ব্যাস নেক্সট আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যে বাংলা, সেই সময় বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে একটা উল্লেখযোগ্য সময়। আমরা জানি আগে লক্ষণ সেনকে পরাজিত করা হয়ে গেছে, কিন্তু তখনও 1227 সাল পর্যন্ত বাংলা কিন্তু দিল্লি সুলতানের অধীন ছিল না। তাহলে এই 1227 সালে হামিসউদ্দিন ইয়াজ গিয়াসউদ্দিনকে পরাজিত করে বাংলাকে দিল্লি সুলতানের অন্তর্ভুক্ত করা হয়। কাকে? নামগুলো শুনে হয়তো মনে হবে এই এই নাম তো প্রথম শুনছি। হ্যাঁ, হতে পারে যে প্রথম শুনছো, বা যাদের সাবজেক্ট ছিল হিস্ট্রি তারা কিন্তু এগুলো আগে থেকে জানা জিনিস। নাম মনে রাখো, যে হাসিমউদ্দিন, হাসিমউদ্দিন, হাসিবউদ্দিন ইয়াজ গিয়াসউদ্দিন, হাসিমউদ্দিন ইয়াস গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিন কে পরাজিত, শুধু পরাজিত ঠিক নয়, হত্যা করে, হঠাৎ করে নিহত করে, হত্যা কথাটা হয়তো এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট শোনাবে না, পরাজিত ও নিহত করে বাংলাকে অন্তর্ভুক্ত করেন। ওকে, এই বাংলাকে অন্তর্ভুক্ত করেন। কেন কোশ্চেন আছে, ইলতুৎমিশ কত সালে বাংলাকে অন্তর্ভুক্ত করেন? 1227। বুঝতে পারলে? যদি কোশ্চেন করা হয় যে কাকে পরাজিত করে করেন, তখনও কিন্তু তোমরা করতে পারবে। ওকে, এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট হচ্ছে। চলো নেক্সট নোট ডাউন করবে, নেক্সট নোট ডাউন করো, যে এই এই টপিকের একইভাবে যে আমরা পরপর সিকোয়েন্স ওয়াইজ পড়ছি, এর লাস্ট নোট ডাউন করে নাও, যে 1234 সাল, 1234 ওনার শাসন কার্যের প্রায় শেষ সময়। উনি ওই সময় কি করছে? উনি ওই সময় একটু আক্রমণ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাকে উনি ধ্বংস টংস, মানে লুণ্ঠন ব্যাপারটা থাকে। তো সেখানে লিখে নাও, মালব আক্রমণ, মালব আক্রমণ, মালব দেশ আক্রমণ। ওই বছরই উল্লেখযোগ্য হচ্ছে উজ্জয়িনী লুণ্ঠন, উজ্জয়িনী লুণ্ঠন, উজ্জয়িনী বলতে মধ্যপ্রদেশ, উজ্জয়িনী লুণ্ঠন। তার সঙ্গে নোট ডাউন করে নাও যে রণথম্বর গোয়ালিয়রকে পুনরুদ্ধার করেন। তার ইম্পর্টেন্ট হচ্ছে মহাকাল মন্দির ধ্বংস, মহাকাল মন্দির ধ্বংস। এগুলো কিন্তু একটা ওনার ওনার শাসনকালের মধ্যে উল্লেখযোগ্য ছিল। হচ্ছে 1234 সাল শেষের দিকে বললাম, অসুবিধা নেই। তবে ওনার শাসনকালে একটা উল্লেখযোগ্য ব্যাপার, যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, স্টার দিয়ে লেখাচ্ছি, 1221 সাল। 1221 সালে বলা যাবে, দেখো সেই সময়ে এশিয়া মহাদেশে একটা উল্লেখযোগ্য দল ছিল, দল বলবো না, সম্প্রদায় বলাটা উচিত, সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল নেতা চেঙ্গিস খাঁ,
এই চেঙ্গিস খান আক্রমণ কিন্তু হয়, সেই সময় চেঙ্গিস খান আক্রমণ থেকে কিন্তু উনি রক্ষা পায়। ঠিক আছে, লিখে নাও, মঙ্গল আক্রমণ থেকে রক্ষা, মঙ্গল আক্রমণ থেকে রক্ষা, মঙ্গল আক্রমণ থেকে রক্ষা। ডিটেলসটা বাকিটা তোমরা লিখে নিতে পারবে। মঙ্গল আক্রমণ, সেই সময় বিখ্যাত মঙ্গলেরা চেঙ্গিসকে আক্রমণ করে, সেটা থেকে কিন্তু রক্ষা হচ্ছে। চল, এছাড়া উল্লেখযোগ্য কাজ আর কি কি ওনার সময় উল্লেখযোগ্য কাজ। ফার্স্ট পয়েন্ট করবে ইকতা প্রথা। ইকতা প্রথা দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। ইকতা প্রথা, ইলতুৎমিশের সময় ইকতা প্রথা কিন্তু প্রবর্তন ইলতুৎমিশ করে। এই ইকতা প্রথা দিয়ে কিন্তু কোশ্চেন আসে। এই ইকতা প্রথা কি বলতে পারবে? এটা হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা, ভূমি রাজস্ব ব্যবস্থা। কোশ্চেন ডাব্লিউবিসিএস এসেছিল, কতটা ডেপথলি ভাবো, যে ইকতা প্রথা ইলতুৎমিশ কোন দেশ থেকে অনুপ্রেরণার মাধ্যমে কিন্তু উনি তৈরি করেন, বলতে পারবে? কোন দেশের অনুপ্রেরণার মাধ্যমে ইকতা প্রথা উনি দিল্লি সুলতানের ক্ষেত্রে শুরু করেন বা চালু করেন, বলা যাবে? ব্যাকেটে লিখে নাও, তুরস্ক। তুরস্ক খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, চলো এরপরে আর একটা উল্লেখযোগ্য ওনার ক্ষেত্রে ব্যাপার, সেটা হচ্ছে 40 চক্র। 40 চক্র পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবে, এই 40 চক্র কিন্তু এই দাস বংশের অনেক সমস্যাও তৈরি করে। এই 40 চক্রটা কি? 40 জন দাস আমিরদের নিয়ে তিনি একটা বিশেষ মানে একটা গ্রুপ তৈরি করেন, যারা রাজ্য পরিচালনায় ওনার উপদেশ থেকে আরম্ভ করে বিভিন্ন বুদ্ধি, বিভিন্ন কূটনীতি ব্যাপারগুলো কিন্তু রাজাকে সাহায্য করা, সুলতানকে সাহায্য করা। এইটাই 40 চক্র। এই 40 চক্রে আরো দুটো কিন্তু নাম আছে, বলতে পারবে? লিখে নাও, বন্দেগান ই চাহালগানি। নোট ডাউন করে নাও, বন্দেগান ই চাহালগানি, বন্দেগান ই চাহালগানি। আর একটা নাম রয়েছে, লিখে নাও, যে তুর্কান ই চাহেলগানি, তুর্কান ই চাহালগানি, ই চাহালগানি। ওকে, এই দুটো নাম কিন্তু রয়েছে। কোনটাকে 40 চক্র বলি বা কোনটা ব্যাপার আশা করি বুঝতে পারলে, হ্যাঁ কি না? চল এরপরে নেক্সট যে পয়েন্ট আমরা করি প্রত্যেক ক্ষেত্রে, তোমরা বুঝতেই পেরেছো, যে স্থাপত্য। স্থাপত্য ওনার সময় উল্লেখযোগ্য কি কি বলা উচিত? উনি হচ্ছে কুতুব মিনারের নির্মাণ কাজ কমপ্লিট করছে, লিখে নাও কুতুব মিনার বলে, কুতুব মিনার বলে। কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করছে কুতুবউদ্দিন আইবক, শেষ করছে কে? শেষ করছে কিন্তু ইলতুৎমিশ। ওকে, এছাড়া কি? এছাড়া নোট ডাউন করে নাও, কুতুবি মসজিদ, কুতুবি মসজিদ। ওকে, উনি কিন্তু কুতুবি মসজিদ স্থাপন করছে, হ্যাঁ কি না? ভালো করে শুনে নাও। এছাড়া 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 ওনার রাজসভায় বিখ্যাত পণ্ডিত কবিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই কারণে ভালো করে শোনো, ওনাকে মধ্যযুগীয় দিল্লি নগরীর প্রধান স্থপতি বলা হয়। লিখে নাও, দিল্লি নগরীর প্রধান স্থপতি, দিল্লি নগরীর প্রধান স্থপতি বলা হচ্ছে, দিল্লি নগরীর প্রধান স্থপতি বলা হয়। এই সমস্ত কারণে, এই সমস্ত কারণে ওনায় কিন্তু দিল্লি নগরীর প্রধান স্থপতি বলা হয়। হচ্ছে দেখো, 1236 সালে ওনার মৃত্যু ঘটে, এবং মৃত্যুর পরে, মৃত্যুর আগে, মানে মৃত্যুর পরে বলছি সরি, মৃত্যুর আগেই উনি নিজের কন্যা রাজিয়াকে দিল্লি সিংহাসনের জন্য উত্তরাধিকার মনোনীত করে যান। এরপরে কি হয়? এই সমস্যাটা শুরু হয় এরপর থেকেই। এরপরে যখন উনি মারা যাচ্ছেন, সেই সময় বা বর্তমান প্রেক্ষাপটও ভাবো না, যে একটা মানে বর্তমান দিনেও ভেবে দেখো, যে বাকিরা আছে কিন্তু একটা কোনো বংশ কোনো কিছু শাসন করবে মেয়েরা, এটা একটা এটা একটা শুনতে একটু অকওয়ার্ড মনে হতে পারে, বা সেই মধ্যযুগে তো ব্যাপারটা কত পুরনোই ছিল। তো এই কারণে এই 40 চক্র যারা উপস্থিত ছিল ওই সময়, যারা বিভিন্নভাবে সাহায্য করতো, মানে মানে বিভিন্ন কারণে তারা কিন্তু এই রাজিয়ার রাজ্যাভিষেক মেনে নিতে চায়নি। তাদের মত অনুসারে বা তাদের ইচ্ছা অনুসারে কে কে সুলতান পদে বসে, লিখে নাও, রুকনুদ্দিন, রুকনুদ্দিন, রুকনুদ্দিন ফিরোজ শাহ। ইম্পর্টেন্ট কিন্তু, রুকনুদ্দিন ফিরোজ শাহ উনি কিন্তু সিংহাসনে বসেন। কত সাল থেকে কত সাল? দেখো, মাত্র কয়েক মাসের জন্য, বুঝতে পারলে?
মাত্র কয়েক মাসের জন্য। এই সময় দেখা যাচ্ছে যে উনি বসলেও উনি অযোগ্য ছিলেন। অযোগ্য থাকার কারণে ওনার মাতা, ওনার বলতে সুলতানের মাতা সার্তুকিন কিন্তু প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। লিখে নাও, ওনার মাতা সাহরতুকিন প্রকৃত ক্ষমতার অধিকারী হয়। ওকে, অর্থাৎ উনি নামেই রাজা। ওনার স্থানে ওনার মাতা সমস্ত ডিসিশন মেকিং এবিলিটি থেকে আরম্ভ করে স্বৈরাচারী মানসিকতার একটা 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 নিদর্শন দিয়েই যান। হয়েছে, প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন। হচ্ছে, অসুবিধা নেই। এরপরে ভালো করে শোনো। এরপরে যখনই দেখছে যে বসালো রুকনুদ্দিন ফিরোজ শাহকে, কিন্তু তার মা সাহরতুকিন এই ব্যাপারগুলো এমনভাবে মিস ইউজ ক্ষমতার করছে। ক্ষমতা যখনই মিস ইউজ করা হবে, সে দেশ বলো বা কোনো জায়গা বলো, মানুষ কিন্তু প্রোটেস্ট করবেই, করেও ছিল। সেই সময় জনগণের সমর্থনে এমন মানে 40 চক্র তখন বাধ্য হয়ে সুলতানা রাজিয়াকে ওই জায়গায় কি করলো, বসাতে বাধ্য হলো। এই এটা একটা উল্লেখযোগ্য। কত সাল? 1236 সাল। দেখা যাচ্ছে যে ওনাকে না বসালে এই যে বিদ্রোহ বলো বা এই স্বৈরাচারী শাসন বলো, কোনোটা থেকে কিন্তু রাজ্য মুক্তি পাচ্ছে না। তো এই ফলস্বরূপ দেখা যাচ্ছে যে রুকুদ্দিন ফিরোজ শাহকে অপসারিত করে ওই জায়গায় বসছে কে? রাজিয়া সুলতানা। তো নোট ডাউন করো, নেক্সট রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা ইনি কিন্তু দিল্লির প্রথম এবং শেষ মহিলা সম্রাজ্ঞী। ঠিক আছে, বা মহিলা সুলতান। কত সাল থেকে কত সাল? 1236 থেকে 1240। হচ্ছে, হ্যাঁ কি না? চলো দেখো, এই সময় বসলো বটে, কিন্তু একজন মহিলার পক্ষে এই সিস্টেমের এগেনস্টে গিয়ে শাসন করা কি এতটাই সহজ ছিল? না, সহজ একদমই ছিল না। যেই উনি এতে বসে, মানে সিংহাসনে বসেন, তখনই কি হয়, প্রাদেশিক শাসনকর্তা যারা ছিল ও দিল্লির যে আমির, তাদের মধ্যে বিদ্রোহ শুরু হয়। ওকে, লিখে নাও যে প্রাদেশিক শাসনকর্তা ও দিল্লির আমিরদের বিদ্রোহ শুরু হয়। শাসনকর্তা ও দিল্লির আমিরদের বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহ শুরু হয়। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ দক্ষ শাসক হিসাবে রাজিয়া কিন্তু সামলায়। এবার ইনি শিকার করতে যাচ্ছেন, যুদ্ধে যাচ্ছেন, জনগণের সঙ্গে মিশছেন, এটা কিন্তু 40 চক্রের সদস্যরা আবার মানতে পারেনি। 40 চক্রের সদস্যরা কিন্তু মানতে পারেনি। এতে কি হয়, 40 চক্রের একজন, মানে কি বলবো, ষড়যন্ত্রে ভাতিন্ডার শাসক আলতুনিয়ার বিদ্রোহ উনি দমন করতে চান। ওকে, এই আলতুনিয়ার বিদ্রোহ দমন করতে গিয়ে তিনি পরাজিত, বন্দী হয়, এবং পরবর্তী ক্ষেত্রে বাহারম শাহের সঙ্গে যুদ্ধে ওনার মৃত্যু ঘটে। চলো একটা জিনিস লিখে নাও, ছোট ছোট পয়েন্ট করো। যে 1240 সাল, লিখে নাও, আলতুনিয়ার সঙ্গে বিবাহ হয়। আলতুনিয়ার সাথে বিবাহ আলতুনিয়ার সাথে বিবাহ উনি বিবাহ করে আলতুনিয়ার যে মানে বিদ্রোহ, এই বিদ্রোহটা মানে একটা দমন করার চেষ্টা করেন। সাময়িকভাবে উনি এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়, কিন্তু ক্ষমতা পুনর্দখল করতে ব্যর্থ হয়। সেই বছরই তিনি বাহারম শাহর সঙ্গে যুদ্ধে নিহত হয়। লিখে নাও, বাহারম শাহের সাথে, সরি ভুল লেখা হয়েছে, বাহরাম শাহের সাথে যুদ্ধে নিহত হয়। যুদ্ধে নিহত হয়। হয়েছে, দেখো এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এরপরে সুলতানা রাজিয়া বললাম। সুলতানা রাজিয়ার পরপর আমাদের যখন হিস্ট্রি পড়ছি, আমাদের সিকোয়েন্স ওয়াইজ যেন কোনো সুলতানের নাম মিস না যায়। এরপর পরে নোট ডাউন করো যে মুইজউদ্দিন বাহরাম শাহ। মুইজউদ্দিন
বাহরাম শাহ, মুইজউদ্দিন বাহরাম শাহ, মুইজউদ্দিন বাহরাম শাহ, 1240 থেকে 1242 হয়েছে। দেখো, ইনি কিন্তু 40 চক্রের অনুমোদন সাপেক্ষে দিল্লি সিংহাসনে বসেন হয়েছে, অর্থাৎ উনি কিন্তু সাপোর্টটা প্রথম থেকেই 40 চক্রের পেয়েছিল। এই 40 চক্র একটা উদ্দেশ্য নিয়ে ইলতুৎমিশ তৈরি করলেও তোমরা আসলে বুঝতেই পারছো যে ক্ষমতা নিরূপণে এনারা কিন্তু একটা ভূমিকা পালন করছে হচ্ছে। চলো, ইনি একটি নতুন পদ তৈরি করেন, যে পদের সমস্ত রাজনৈতিক ক্ষমতা তার হাতে থাকবে। কি পদের নাম কি, এইগুলো কোশ্চেন আসে, লিখে নাও, নায়েব ই মামালিকত, নায়েব ই মামালিকত। ওকে, নায়েব ই মামালিকত নামে নতুন পদ সৃষ্টি করেন, সকল ক্ষমতা এই নায়েব ই মামালিকতের হাতে অর্পণ করা হয়। লিখে নাও, সর্বক্ষমতার অধিকারী, জাস্ট একটা লিখে নাও, সর্বক্ষমতার অধিকারী বিশেষ পদ, সর্বক্ষমতার অধিকারী বিশেষ পদ হচ্ছে। ইনি কিন্তু এটা করেন। পরবর্তী ক্ষেত্রে 42 সালে কি হচ্ছে, এই যে 40 চক্র, এই 40 চক্রের এতে কি হয়, মানে ষড়যন্ত্রে ওনাকে বন্দি করা হয়, পরবর্তী ক্ষেত্রে ওনাকে হত্যা করা হয়। তো এরপরে যিনি সিংহাসনে বসছে, নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট রাজনৈতিক প্রেক্ষাপটে বা ওনার গুরুত্ব কতটা সেটা বড় কথা নয়, আমাদের পরপর রেডি করে রাখতে হবে। লিখে নাও, আলাউদ্দিন মামুদ শাহ, আজকে কিন্তু শেষ করব। আলাউদ্দিন মামুদ শাহ, এই আলাউদ্দিন মামুদ শাহ ক সাল থেকে ক সাল, লিখে নাও 42 থেকে 46, 1242 থেকে 1246। ইনি কিন্তু কি, এনাকেও কিন্তু 40 চক্র মানে অনুমোদন সাপেক্ষে বসানো হয়। এনাকে ভালো করে শোনো, পুতুল সুলতানে পরিণত করা হয়। পুতুল সুলতান কথাটা লিখে রাখো, কোশ্চেন আসে যে দিল্লি সুলতানের পুতুল সুলতান নামে কে পরিচিত ছিল। পুতুল সুলতান হচ্ছে আলাউদ্দিন মামুদ শাহ। এই সময়তেই এই 40 চক্রের একজন বিখ্যাত ব্যক্তি, যার নাম হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, ক্ষমতাশালী হয়ে ওঠে। লিখে নাও, গিয়াস উদ্দিন বলবন নিজের যে কূটনৈতিক ক্ষমতা বলে উনি কিন্তু ক্ষমতাশালী হয়ে ওঠেন। গিয়াসউদ্দিন বলবন ক্ষমতাশালী হয়ে ওঠেন। ওকে, গিয়াসউদ্দিন বলবন কিন্তু ক্ষমতাশালী হয়ে ওঠে, বোঝা গেল। পরবর্তী ক্ষেত্রে ওনাকে যেহেতু পুতুল সুলতান, ওনার কিন্তু ক্ষমতা ছিল না, 40 চক্র 46 সালে ওনাকে ষড়যন্ত্র করে হত্যা করে এবং পরবর্তী ক্ষেত্রে নাসিরউদ্দিন মামুদ শাহকে সিংহাসনে অভিষিক্ত করেন। লিখে নাও, নাসিরউদ্দিন মামুদ শাহ। নামগুলো পরপর একটু হয়তো প্রথমে পড়ে একটু মনে রাখতে অসুবিধা হতে পারে, বাট দেখে নাও, নাসিরউদ্দিন মামুদ শাহ কত সাল। ইনি কিন্তু মানে উল্লেখযোগ্যভাবে একটা মানে ব্যাপার যে প্রায় 20 বছর শাসন করেছিল, যেটা ওই সময়ের প্রেক্ষাপটে অনেকটাই বেশি। দেখে নাও, 1246 থেকে 66, অর্থাৎ 20 বছর দিল্লি সুলতানের পদ কিন্তু উনি ধরে রেখেছিলেন হয়েছে। কারণ কি, এর কারণ কি, এনার একটা মানে মনে রাখা প্রয়োজন, এনাকে বেশি রাজা বলা হতো, বেশি রাজা বলা হতো। দরবেশ কথার অর্থ কি, দরবেশ কথার অর্থ হচ্ছে যে যিনি হচ্ছে মোটামুটি ধর্ম নিয়ে বা বিভিন্ন সুফি সঙ্গীত বা বিভিন্ন দয়ালু প্রকৃতির মানুষ, সাধু সাধু সন্ন্যাসী প্রকৃতির মানুষ, তাকে ওনাকে দরবেশ বলা হয়। উনি ছিলেন দরবেশী রাজা, তুলনামূলক অনেক মানে ধর্মভীরু দয়ালু প্রকৃতির মানুষ ছিলেন। ঠিক আছে, ওনার ব্যক্তি হিসাবে উনি যথেষ্ট ভালো ছিলেন। এই কারণে তৎকালীন যে ক্ষমতাশালী ব্যক্তি গিয়াসউদ্দিন বলবন নিজের কন্যার সাথে ওনাকে মানে মানে বলবন নিজের কন্যার সাথে সুলতানের বিয়ে দেয় হচ্ছে। ভালো করে শুনে রাখো কিভাবে পলিটিক্স এগোচ্ছে, দেখো, বলবন বলবন নিজের কন্যার সাথে সুলতানের বিয়ে দেয়, নিজের কন্যার সাথে সুলতানের বিয়ে দেয়। দেখো, এই সময় ভেবে দেখো তো, সুলতান পদ ছাড়া কোন পদটা উল্লেখযোগ্য ছিল, কোন পদটা উল্লেখযোগ্য ছিল যেটা মুইজউদ্দিন বাহরাম শাহ তৈরি করেছিল, কোন পদ বলো, দেখে হলেও বলো আনমিউট করে।
কি হবে? নায়েব ই ম্যামেলিকত, এই পদটার একটা ক্ষমতাশালী পদ। বলবন নিজের কন্যার সাথে সুলতানের বিয়ে দিয়ে ওই নায়েব ই ম্যামেলিকত পদটা কিন্তু লাভ করে। বুঝতে পারলে? নায়েব ই ম্যামেলিকত পদটা লাভ করে, এই পদটা কিন্তু লাভ করে ফেললো বলবন। ওকে, দেখো কিভাবে উনি সাধারণ একজন 40 চক্রের সদস্য হয়ে উনি নিজের মানে বুদ্ধি বলে বলতে পারি একটা নায়েব ই ম্যামেলিকতের মতো একটা পদ উনি হোল্ড করতে শুরু করলেন। ওকে, যেই উনি এই পদটা এলেন, তাহলে আইনত বা রাজনৈতিক দিক থেকে উনি সকল ক্ষমতার অধিকারী হলেন। হ্যাঁ কি না? এরপরে আস্তে 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 সমস্ত ব্যাপারটাই, ক্ষমতাটাই চলে যাচ্ছে বলবনের হাতে। এই বলবন নাসিরউদ্দিন এর মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে, যেহেতু নিজের কন্যার মানে হাজবেন্ড ছিলেন বা জামাই ছিলেন, যেহেতু এই মানে হত্যা করেনি, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করেন। মৃত্যুর পর গিয়াসউদ্দিন বলবন কিন্তু সিংহাসনে বসেন। লিখে নাও, এই গিয়াসউদ্দিন বলবন আইবক ইলতুৎমিশের পরে অন্যতম উল্লেখযোগ্য শাসক এই দাস বংশের। গিয়াসউদ্দিন বলবন উনিও কিন্তু অনেক বৃদ্ধ অবস্থায় বসলেও 1266 থেকে 1287, প্রায় 21 বছর এই সম্রাট পথে ছিলেন। হচ্ছে, এনার আসল নাম কি? নোট ডাউন করবে। প্রকৃত নাম কেউ জানো? প্রকৃত নাম দিয়ে কিন্তু কোশ্চেন আসে, ফুডের পরীক্ষাতেও এসেছিল, প্রকৃত নাম দিয়ে আসে। লিখে নাও বাহাউদ্দিন। ওনার প্রকৃত নাম ছিল বাহাউদ্দিন। এইবার একটা জিনিস মনে রাখো, উনি কোথা থেকে উঠে এসেছিলেন? উনি কিন্তু 40 চক্র থেকে উঠে এসেছিলেন। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, যে ইলতুৎমিশ এই 40 চক্র প্রতিষ্ঠা করেছিল একটা বিশেষ উদ্দেশ্যে, কিন্তু 40 চক্র ক্ষমতা তৈরির একটা জায়গা হয়ে দাঁড়াচ্ছিল। এই কারণে ইলতুৎমিশ যে ভুলটা করেছিল, ভুল ঠিক বলবো না, মানে ইলতুৎমিশ যে কারণে করেছিল, যেটা পরবর্তী ক্ষেত্রে অন্য রকম ভাবে ক্ষমতা তৈরির ক্ষেত্রে 40 চক্র ব্যবহার হচ্ছিল, তো সেই 40 চক্রকে প্রথমে উনি এসেই ভেঙে দেন বা ধ্বংস করেন। নোট ডাউন করে, এটা প্রথম একটা উল্লেখযোগ্য, তিনি 40 চক্র ধ্বংস করেন বা 40 চক্র ভেঙে দেন। তাহলে উনাকে কন্ট্রোল করার আর কেউ থাকছে না। হ্যাঁ কি না? উনি তো নিজেও এই এই কাজটা করেছিলেন, তাই প্রথমে এসে এই কাজটি করলেন, 40 চক্র ধ্বংস করেন। ওকে, দেখো এইটাই কিন্তু ওনার কূটনীতির একটা অন্যতম পরিচয়। বোঝা গেছে? চলো, এরপরে উনি মানে বিশেষ কিছু উপাধি উনি গ্রহণ করেন। উপাধি গ্রহণ, দেখো উপাধি দুরকম হয়, উপাধি কাউকে দেয়া হয়, উপাধি নিজেকেও গ্রহণ করেন। উনি কিন্তু দুটো উপাধি গ্রহণ করেছেন, দুটো কিন্তু আমাদের জন্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নায়েবত ই খুদাই। লিখে নাও, নায়েবত ই খুদাই। শুধুমাত্র উপাধি জানলে হবে না, উপাধিগুলোর একটা কিন্তু মিনিং রয়েছে। কেউ বলতে পারবে নায়েবত ই খুদাইয়ের মানে কি? বলা উচিত আল্লাহর প্রতিনিধি বা ঈশ্বরের প্রতিনিধি। লিখে নাও, ঈশ্বরের প্রতিনিধি। ইম্পর্টেন্ট কিন্তু। আর একটা ওনার বিশেষ উপাধি ছিল জিল্লে ই ইলাহি। জিল্লে ই ইলাহি। ওকে, এর এর মানে কি? এর মানে হচ্ছে ঈশ্বরের ছায়া। ভেরি গুড, ঈশ্বরের ছায়া। কোশ্চেন আসে কিন্তু এটা, ঈশ্বরের ছায়া। দেখো দুটো উপাধি কিন্তু উনি গ্রহণ করেছিলেন হয়েছে, এবং উনি নিজেকে পার্সিক কিংবদন্তি নায়ক আফ্রোসিয়ারের একজন রিপ্রেজেন্টেটিভ, বা কোনো কোনো ঐতিহাসিকরা মানে নিজের লেখায় ব্যক্ত করে গেছেন যে উনি পার্সিক কিংবদন্তি নায়ক আফ্রোসিয়ারের বংশধর, বা ওনার ব্লাড আছে, এরকম কিন্তু উনি দাবি করতেন। এই সমস্ত দাবি বা একটু উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের কারণে উনি সেই সময় জনগণের কাছে একটু বিরূপ মানে ভাবে ব্যাপারটা পৌঁছেছিল। অতটা কিন্তু জনগণ ওই সময় গিয়াসউদ্দিন বলবনকে পছন্দ করতো না। হচ্ছে, চলো নেক্সট নোট ডাউন করবে। উনি এই পার্সিক দুটো নিয়ম চালু করেছিলেন। বলা যাবে কি নিয়মের কথা বলছি আমি? উনি দুটো নিয়ম, একটা হচ্ছে সিজদা ও পাইবস নিয়ম চালু করেন। লিখে নাও, সিজদা ও পাইবস নিয়ম চালু করেন বা নীতি প্রবর্তন করেন।
প্রবর্তন করে। নীতি কথাটা বলবো না, এটা একটু কেটে দাও, নীতি কেটে ভালো শোনাচ্ছে না, প্রথা লেখো, প্রথা। এইবার সিজদা বলতে কি, লিখে নাও। সিজদা হলো যে সিংহাসনের সামনে নতজানু হওয়া। ছোট করে লেখো, সিংহাসনের সামনে নতজানু, সিংহাসনের সামনে নতজানু হওয়া বা জাস্ট মানে নিচের দিকে তাকানো। আর পাইবস মানে কি, পাইবস মানে সম্রাটের পদযুগল চুম্বন করা। লিখে নাও, নোট ডাউন করবে। ওকে, এইটা কিন্তু উনি এ করেন, মানে কি বলবো, মানে উনি প্রথাটা চালু করেন প্রথম। হচ্ছে ইনি কিন্তু রাজদরবারে সহ রাজ্যে আমোদ প্রবোধ, মদ্যপান বা কোনো উৎসব কিন্তু চূড়ান্তভাবে নিষিদ্ধ করেন। হচ্ছে চলো নেক্সট নোট ডাউন করো, নেক্সট নোট ডাউন করো। উনি আর একটা বিশেষ জিনিস যেটা চালু করেন, যেটা দিল্লি সুলতানের ক্ষেত্রে উল্লেখযোগ্য, দেওয়ানি আর্জ। লিখে নাও, দেওয়ান ই আর্জ, দেওয়ান ই আর্জ খুব উল্লেখযোগ্য। দেওয়ান ই আর্জ গঠন করেন, দেওয়ান ই আর্জ আর্জ গঠন করেন। এই দেওয়ানি আর্জটা কি, এটা হচ্ছে একটা সামরিক দপ্তর, যাতে রাজ্য সুরক্ষিত থাকে, সামরিক দপ্তর, মনে থাকবে। এছাড়া উনি আর একটা জিনিস তৈরি করে, বারিদ। বারিদ নামে কিছু বিশেষ বুদ্ধিমান ব্যক্তিদের নিয়ে বারিদ নামক পৃথক গুপ্তচর বিভাগ তৈরি করে, গুপ্তচর বিভাগ তৈরি করেন। হচ্ছে এটা কিন্তু যথেষ্ট মানে অন্যতম গুরুত্বপূর্ণ। হচ্ছে এছাড়া, এছাড়া উনি রক্ত ও লৌহ নীতির অনুসারী ছিলেন। লিখে নাও, রক্ত ও লৌহ নীতির অনুসারী ছিলেন, নীতির অনুসারী ছিলেন। হচ্ছে ওনার সময় রাজ্য মোটামুটি উনি কন্ট্রোল ভাবেই চালনা করতে সক্ষম হয়েছিলেন। তবে সাময়িক সময়ের জন্য বাংলা শাসনকর্তা তুগরিল খাঁ, ওই সময় নাম ছিল তুগরিল খাঁ ওনার শাসন, ওই সময় শাসনকর্তার নাম, 1278 সাল। ওই সময় কিন্তু বাংলা শাসনকর্তা তুগরিল খাঁ বিদ্রোহী হয়ে ওঠে। লিখে নাও, বাংলা শাসনকর্তা তুগরিল খাঁ বিদ্রোহী হয়ে ওঠে। প্রতিটা পয়েন্ট কিন্তু লেখাচ্ছি, নোট ডাউন করে নাও। তুগরিল খাঁ বিদ্রোহী হয়ে ওঠে, বিদ্রোহী হয়ে ওঠে। এবং এটা একটা উল্লেখযোগ্যভাবে, যেহেতু সামরিক দপ্তর অনেক স্ট্রং ছিল, উনি সেই বিদ্রোহ দমন করেন। শুধু দমন বলবো না, দমন করার সঙ্গে সঙ্গে হত্যাও করেন। দিয়ে এই বিদ্রোহ এই তারপরে আর বাংলা সহ বিভিন্ন কোনো প্রদেশ অঞ্চলে আর কোনো বিদ্রোহ কখনো দানা বাঁধেনি। হচ্ছে চল নেক্সট নোট ডাউন করবে। নেক্সট যে সুলতানের কথা বলবো, লিখে নাও, মুইজুদ্দিন কায়কোবাদ। লিখে নাও, মুইজুদ্দিন কায়কোবাদ, মুইজুদ্দিন, মুইজুদ্দিন কায়কোবাদ। 1227 থেকে 1290 পরবর্তী রাজা। দেখো ভালো করে শোনো, এখানে কিন্তু ওই সময় যে দিল্লির যারা আমির ও মোড়গোড়া রয়েছে, তারা কিন্তু কায়কোবাদকে সিংহাসনে বসান। এই কায়কোবাদ একটু অসুস্থ প্রকৃতির ছিলেন আর কি। অসুস্থ প্রকৃতি বলতে মানে অতটা শারীরিক দিক থেকে অতটা স্ট্রং ছিলেন না। তাই এই সময় সম্পূর্ণ দায়িত্বভার, রাজ্যের দায়িত্বভার ওনার প্রধানমন্ত্রী নিজামুদ্দিনের হাতে ছিল। লিখে নাও, প্রধানমন্ত্রী নিজামুদ্দিন, নামগুলো একটু মনে রাখার দরকার। নিজামুদ্দিন এই দায়িত্ব কিন্তু সামলেছিলেন। লিখে নাও, রাজ্যের সমস্ত দায়িত্বভার সামলান, রাজ্যের সকল দায়ভার সামলান। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হচ্ছে কারণ উনি ওনার যে সময়কাল, যেটা বেশিরভাগ সময়টা উনি অসুস্থই ছিলেন। এরপরে মুইজুদ্দিনের পরে শেষ যে সুলতানের কথা বলবো দাস বংশের, তার নাম হচ্ছে কায়ুমর্স। কায়ুমর্স, দেখো লিখে নাও, এটা জাস্ট সালটা 1290 পর্যন্ত এরকম লিখে রাখাই ভালো। দেখো উল্লেখ করছি কেন, যদি প্রশ্ন আসে যে দাস বংশের শেষ সুলতান কি, তখন কিন্তু তোমরা কায়ুমর্সের নাম বলবে।
লিখে নাও দাস বংশের শেষ সুলতান। উল্লেখযোগ্য একটা পয়েন্ট কি, উনি দাস বংশের শেষ সুলতান বলা হচ্ছে বটে, উনি যখন কায়কোবাদ খুব অসুস্থ হয়ে যাচ্ছে মৃত্যুশয্যায়, মারা যাচ্ছে না কিন্তু, মারা যায়নি, মৃত্যুশয্যায়, তখন আহ, সেই সময়ের যারা আমির ওমরাওরা রয়েছে তারা কি করে, তারা বা যারা অভিজাত তুর্কি সম্প্রদায় তারা কি করে, তারা এই কায়কোবাদের 3 মাসের শিশু, 3 মাস, ভালো করে শুনবে, 3 মাসের শিশু সন্তানকে, যেটা যার নাম ছিল কায়ুমর্স, এনায় কিন্তু মানে রাজ্যাভিষেক করে, বুঝতে পারলে, মানে বাধ্য হয়ে আর কি, ওকে, বাধ্য হয়ে এই 3 মাসের শিশু সন্তানকে রাজ্যাভিষেক করায়। তবে এটা তো আর হতে পারে না যে 3 মাসের শিশু সন্তান বা তার কোনো মানে কোনো সে থাকবে না বা কোনো কিছু ব্যাপার নেই, এইভাবে রাজ্য চলবে। এইটাই কিন্তু আস্তে 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 দেখা যাচ্ছে যে দাস বংশের এই এই মানে গিয়াসুদ্দিনের বলবনের পর থেকেই দাস বংশের একদম মানে একটা অধঃপতন থেকে আরম্ভ করে ভঙ্গুর অবস্থার একটা ব্যাপার চলে আসছে। এ সুযোগ নিয়েই 1290 সালে, 1290 সালে কি হচ্ছে, জালালউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি, যিনি হচ্ছে মানে কি বলবো, মানে বলতে পারি যে খলজি বিপ্লব ঘটান, খলজি বিপ্লব ঘটান এটা বলা যায় আর কি। ইনি কিন্তু তুর্কি জাতিভুক্ত, যিনি কি করছেন, প্রথমে কায়কোবাদকে হত্যা করছে, পরে শিশু কায়ামুরসকে হত্যা করছে, হত্যা করে খলজি যুগের বা খলজি বংশের পত্তন ঘটায়। যে খলজি বংশ কিন্তু 1290 থেকে 1320, ইনি কিন্তু খলজির একটা উল্লেখযোগ্য পাঠ রয়েছে আমাদের সিলেবাসে সহ ভারতের ইতিহাসে। তো আমরা এর পরে যেটা আলোচনা করা শুরু করব সেটা হচ্ছে খলজি। দেখো খলজি শুরু হচ্ছে 1290, শেষ হচ্ছে 1320, মাত্র 30 বছর। কিন্তু এই খলজি বংশ আলোচনা আমি পরের দিন করবো বটে, তবে একটু জাস্ট জিস্ট বলে রাখি, জালালউদ্দিন খলজি, ফিরোজ খলজি, উনি কিন্তু হত্যা করছে, কিন্তু হত্যা করছে বটে, কিন্তু ওনার বয়স তখন 70 বছর, 70 বছর বয়সে উনি সিংহাসনে বসছে। উনি মাত্র 6 বছর শাসন করার পরে আলাউদ্দিন খলজি সিংহাসনে আসছে। আলাউদ্দিন খলজির পরে, আলাউদ্দিন খলজি চলে মানে মারা মারা যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কুতুবুদ্দিন মুবারক শাহ, নাসিরউদ্দিন খসরু শাহ হওয়ার পরেই এই খলজি বংশ শেষ হয়ে যাচ্ছে। তাহলে খলজি বংশে মেন দুজন রাজা, একজন হচ্ছে জালালউদ্দিন ফিরোজ খলজি, জালালউদ্দিন, আর একটা হচ্ছে আলাউদ্দিন। এই আলাউদ্দিনের টপিকটা বিরাট টপিক, এটাই সব থেকে ইম্পর্টেন্ট টপিক, বড় টপিক, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আলাউদ্দিন খলজি সম্পর্কিত কোশ্চেন প্রায় আসতে লক্ষ্য করা যায়। কথাটা বোঝা গেল? তো খলজি বংশ আমরা নেক্সট দিন আলোচনা করব। আজকে শুক্রবার, রবিবার খলজি বংশ ডিসকাস করব, হয়ে গেলে কিন্তু আমার দাস বংশ শেষ, খলজি বংশ শেষ। তার পরের ক্লাসে হচ্ছে তুগলক, তার পরের ক্লাসে সৈয়দার লোদি করলে আমার কিন্তু এই টপিকটা শেষ হয়ে যাবে। ওকে, ভালো করে পড়তে থাকো, আমি নোট প্রোভাইড করব। তা এইটা হয়ে গেলে পরের সপ্তাহ থেকে, ভূগোলটা অনেকটা এগিয়ে যাচ্ছে, পরের সপ্তাহ থেকে আমি কিন্তু ইতিহাসের দিল্লি সুলতানি, ভূগোলের ক্ষেত্রে যতটা করেইছি, তারপরে নৌকা ও স্রোত, ট্রেনের গতি, নাম্বার সিরিজ, এই রিজনিং এর টপিকগুলো কিন্তু আমি একসঙ্গে একটা এক্সাম নেব। এক্সাম নেওয়া শুরু করব 7 তারিখ থেকে, 7 এপ্রিল রোববার থেকে কিন্তু আমি এবার মানে সাপ্তাহিক এক্সাম নেওয়া শুরু করবো, মক টেস্ট অনলাইনেই। ওকে, চলো, কারো কোনো প্রশ্ন আছে? স্যার বলছিলাম ওই কায়ু মাসের বয়সটা 3 বছর শুনেছিলাম, আপনি বলছেন 3 মাস। আমি আমি একটু কয়েকটা ঐতিহাসিক যে তথ্য বা কোনো বইতে আমি 3 মাসের কথাটা পেয়েছি, আমি আরেকবার ক্রস চেক করে দেখবো না হয়, ঠিক আছে? ওকে আমি স্যার। বিভিন্ন ওকে। বইতে বা বিভিন্ন তথ্যে না 3 মাস কথাটা বারবার জায়গায় উল্লেখ দেখেছিলাম। এটা নিয়ে একটা মানে নাটক গল্প উল্লেখ দেখেছিলাম যে 3 মাসের শিশুর রাজ্যাভিষেক, একটা দিল্লি সুলতানের একটা মানে দাস বংশের একটা সব থেকে নেগেটিভ দিক দেখানো হচ্ছে, এরকম ব্যাপারগুলো মানে দেখেছিলাম আর কি। তবু তুমি বললে যখন, আমি আরো কিছু বিশ্বাসযোগ্য অথেন্টিক সোর্স দেখে নেবো, সেখানে 3 মাস বলছে কি 3 বছর বলছে, আমি সেটা জানিয়ে দেবো তোমাদের পরবর্তী ক্লাসে, ঠিক আছে? ওকে। ওকে, চলো ওকে। তাহলে এতটা এতটা থাকলো। এরপরে এরপরে আমরা খলজি বংশ পরের দিন শেষ করবো। চল, আজকে তাহলে এতটাই।